তো আজকে তোমরা যারা আসছো তাদেরকে ক্লাসে স্বাগত। রেগুলার ক্লাসে আসবে, অবশ্যই ক্লাসে রেগুলার আসবে, তা না হলে ক্লাসগুলো কন্টিনিউ যদি ক্লাসে না আসো তাহলে পড়াটা ওইভাবে ধরে রাখতে পারবে না। তো আজকে যারা ক্লাসে আসছো তাদের জন্য আমি বলছি, তোমরা মোয়াজ্জেম হোসেন স্যারের নিউ এডিশনের যে বইটি আছে সেই বইটা তোমরা কালেক্ট করবে। আর আমি এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের ক্লাসটা নিব। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোল থেকেই। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় এবং আলোচনার বিষয় হবে প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব। প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা ক্লাসটা নেব। একটু তোমরা স্ক্রিন শেয়ারটা ফলো করো এবং আমি যা বলছি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আজকে যেটা আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের কি গুরুত্ব। প্রাকৃতিক ভূগোল আমরা আগে আলোচনা করেছিলাম যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে প্রকৃতির যে অবয়বগুলো আছে সেগুলো নিয়ে যে ভূগোলের শাখায় আলোচনা হয় তা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব অপরিসীম, কেননা পৃথিবীর জন্ম, পৃথিবীর পরিসর, ভৌত পরিবেশ অর্থাৎ পাহাড়, পর্বত, নদ, নদী, সাগর, মহাসাগর, বায়ুমণ্ডল প্রভৃতি বিষয় বিস্তারিতভাবে জানা যায় একমাত্র প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে। নিম্নে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন অংশ অধ্যয়নের জন্য যে গুরুত্ব আছে পৃথক পৃথকভাবে তা বর্ণনা করা হলো। প্রাকৃতিক ভূগোলের অনেকগুলো অংশ আছে, যেমন ১ নম্বর আমরা আলোচনা করব ভূমিরূপ বিদ্যা বা জিওমর্ফোলজি। ভূমিরূপ বিদ্যা অধ্যয়নের জন্য কি ধরনের গুরুত্ব আছে? ভূমিরূপ অধ্যয়নের গুরুত্বগুলো আমরা একটু জেনে নেই। পৃথিবীর জন্ম ও তার অভ্যন্তরীণ অবস্থা। পৃথিবীর জন্ম সম্পর্কে কার্ল, ল্যাপ্লাস এবং স্যার জেমস প্রমুখদের মতবাদগুলো জিওমর্ফোলজিতে আছে। সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রকৃতির কোন কোন শক্তি দ্বারা কি রূপে পৃথিবীর পদার্থ সমূহ নিজেদের ঘনত্ব অনুসারে কেন্দ্র থেকে ভূত্বক পর্যন্ত স্তরে স্তরে সজ্জিত হলো, সেই সম্পর্কেও আমরা ভূমিরূপ বিদ্যার অধ্যয়নের মাধ্যমে জানতে পারি। খনিজ ও শিলার উৎপত্তি, ভূ আন্দোলন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এসব সম্পর্কে আমরা ভূমিরূপ বিদ্যায় জানতে পারি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, উপাদান, বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা ভূমিরূপ বিদ্যায় জানতে পারি। ভূপৃষ্ঠের পরিবর্তনের বিভিন্ন শক্তি সমূহের কার্যক্রম, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি, পৃথিবীর নির্ভবন ইত্যাদি সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে ভূমিরূপ বিদ্যায় জানতে পারি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ভূমিরূপ বিদ্যার কি কি বিষয়গুলো জানতে পারি। পৃথিবীর জন্ম সম্পর্কে যে মতবাদগুলো আছে, বিভিন্ন বিজ্ঞানীরা মতবাদ দিয়েছে, কার্ল, ল্যাপ্লাস, জেমস, এদের যে মতবাদগুলো আমরা জিওমর্ফোলজিতে জানতে পারি। আবার পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবী যখন সৃষ্টি হলো, পদার্থগুলো কিভাবে স্তরে স্তরে ঘনত্ব অনুসারে জমা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ভূমিরূপ বিদ্যায় জানতে পারি। শিলার উৎপত্তি, শিলার গঠন শ্রেণীবিভাগ, খনিজের গঠন শ্রেণীবিভাগ এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো, এগুলো আমরা ভূমিরূপ বিদ্যায় জানতে পারি। এবং পৃথিবীর ভূপৃষ্ঠে যে পরিবর্তন হচ্ছে ভূমিকম্পের মাধ্যমে, আগ্নেয়গিরির মাধ্যমে, ঘূর্ণিভবনের মাধ্যমে, এগুলো আমরা ভূমিরূপ বিদ্যা অধ্যয়নের মাধ্যমে জানতে পারি। নেক্সট আমরা আরেকটি প্রাকৃতিক ভূগোলের আরেকটি শাখার নাম হচ্ছে, আচ্ছা, ভূমিরূপ বিদ্যা আমরা আরো জানতে পারি নদীর উৎপত্তি এবং নদীর ক্রমবিকাশ। নদী কোথায় উৎপত্তি হয়, কিভাবে ক্রমবিকাশ হয় এবং নদী তার চলার পথে কি কি ভূমিরূপ তৈরি করে, সেগুলো আমরা জিওমর্ফোলজিতে জানতে পারি। এবং হিমবাহ এবং বায়ুর কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি হয়। হিমবাহ, হিমবাহ কাকে বলে তোমরা হয়তো জানো না।
হিমবাহ হচ্ছে পাহাড়ের উপরে থেকে যখন বরফ নিচের দিকে চলে আসে, তখন সেই পাহাড়ের বরফগুলো তোমার যখন নিচের দিকে চলে আসে, পাহাড়ের উপর থেকে চলমান বরফের টুকরা যে প্রবাহিত হয়ে আসে তাকে বলা হয় হিমবাহ। আর এই হিমবাহ তার যাওয়ার পথে অনেক ধরনের ভূমিরূপ তৈরি করে। আবার বায়ু তার বিশেষ করে মরুভূমি অঞ্চলে অনেক ধরনের ভূমিরূপ তৈরি করে। এগুলো আমরা প্রাকৃতিক ভূগোলের জিওমর্ফোলজি শাখায় জানতে পারি। তারপর দেখা যাচ্ছে আরেকটি তোমার কি আছে, প্রাকৃতিক ভূগোলের আরেকটি শাখার নাম হচ্ছে জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। এখন এই ক্লাইমেটোলজি কাকে বলা হয়? ক্লাইমেটোলজি তোমার ক্লাইমেটোলজিতে আমরা কি জানতে পারি? ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা নাম শুনে বুঝতে পারছো জলবায়ুবিদ্যাতে কি জানা যাবে? বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আমরা জানবো, বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো, আবার বিভিন্ন রকম ঘূর্ণিবাত কিভাবে হয়ে থাকে, ঝড়, তারপর বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ কেমন আছে, বায়ুর আর্দ্রতা কেমন, বৃষ্টিপাতের প্রকার ও শ্রেণীভাগ, বৃষ্টিপাত বিভিন্ন ধরনের হয়ে থাকে, এসব সম্পর্কে আমরা জানতে পারি। এবং আবহাওয়া সম্পর্কে এই জলবায়ুবিদ্যা যদি আমরা অধ্যয়ন করি সেটা জানতে পারি। এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম জলবায়ু আছে, এগুলো আমরা এই জলবায়ুবিদ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারবো। কোথাও দেখা যায় উষ্ণ জলবায়ু, কোথাও শীতল জলবায়ু, কোথাও শীত প্রধান দেশ, কোথাও গ্রীষ্ম প্রধান দেশ, কোথাও নাতিশীতোষ্ণ অঞ্চল। এখন পৃথিবীর কোন জায়গায় কি ধরনের জলবায়ু অবস্থান করছে আমরা সেটা জানতে পারবো জলবায়ুবিদ্যা অধ্যয়নের মাধ্যমে। তারপর প্রাকৃতিক ভূগোলের অন্য একটি শাখার নাম হচ্ছে সমুদ্রবিদ্যা। তো সমুদ্রবিদ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা কি জানতে পারি? সমুদ্রবিদ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি যে ভূপৃষ্ঠে যে পৃথিবী যখন একটি গ্যাসীয় অবস্থায় ছিল, যখন সূর্য থেকে সৃষ্টি হয় গ্যাসীয় অবস্থায় ছিল, তখন এই পৃথিবীটা আস্তে আস্তে কি হয়েছে, যখন ঠান্ডা হয় গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় আসার সময় ভূপৃষ্ঠটা পৃথিবীটা অসমানভাবে সংকুচিত হয়েছিল। যেই জায়গাগুলোতে উঁচু হয়েছিল সেগুলোকে বলা হয় তোমার সেগুলো স্থলভাগ, আর যেগুলো নিচু অঞ্চল গঠিত হয়েছে সেগুলো জলভাগ। এগুলো সাগর মহাসাগরে রূপান্তরিত হয়েছে। আবার পৃথিবীর মহাসাগর আছে কেমন আছে, কি ধরনের আকৃতি, সব মহাসাগরের তলদেশেও বিভিন্ন রকম ভূমিরূপ আছে। জোয়ার-ভাটা আছে, হয় সমুদ্রে কেন হয়, সমুদ্রের স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো সমুদ্রবিদ্যার মাধ্যমে। আবার জোয়ার-ভাটার প্রভাব কি, ব্যবসা বাণিজ্যের ভিতরে জোয়ার-ভাটার প্রভাব আছে, তোমার ক্লাইমেটের ভিতরে কৃষিকাজে জোয়ার-ভাটার প্রভাব আছে। এই বিষয়গুলো আমরা জানতে পারবো সমুদ্রবিদ্যা অধ্যয়নের মাধ্যমে। আবার এই যে সমুদ্রের পানি, কোনো জায়গায় কোনো সমুদ্রের পানি দেখা যাচ্ছে লবণাক্ত বেশি, কোনোটা কম, এইসব বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো সমুদ্রবিদ্যা অধ্যয়নের মাধ্যমে। আবার এই সমুদ্রবিদ্যার সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র তরঙ্গের কি কাজ, এগুলো সম্পর্কে আমরা সমুদ্রবিদ্যায় জানতে পারবো। তাহলে আমরা এ পর্যন্ত কয়টা প্রাকৃতিক ভূগোলের 3টা শাখা আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে আরেকটা নতুন শাখা হচ্ছে জীবমণ্ডল। জীবমণ্ডল অধ্যয়নের গুরুত্ব। জীবমণ্ডলটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সবচেয়ে নবীনতম শাখা। এখানে আমরা অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, পারিমণ্ডল, কি প্রক্রিয়ায় জৈব বা অজৈব নানা প্রকার প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এগুলো অবিরাম পদার্থ ও শক্তি কার্যক্রম হচ্ছে, এগুলোর দরুন জীবজগতের অস্তিত্ব বজায় আছে এবং এদের বিবর্তন বিকাশ হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো জীবমণ্ডলে আমরা জীবমণ্ডল অধ্যয়নের মাধ্যমে আমরা জানবো পৃথিবীর কোথায় কোন ধরনের প্রাণী, কোন ধরনের উদ্ভিদ বসবাস করছে, অবস্থান করছে, কেন করছে, ইত্যাদি বিষয়গুলো আমরা জীববিদ্যা অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আমরা এখন কি বলতে পারি যে এই প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি পৃথিবী কিরূপে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, কিভাবে তরল ও বাষ্পীয় অবস্থার মধ্যে দিয়ে পৃথিবী বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে, কিরূপে পৃথিবীর স্থল ও জলভাগ
এবং বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে ইউরোপে হাজার বছরের বিবর্তনের ফলে ভূমিরূপের পরিবর্তন হয়েছে, সবই প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের মাধ্যমে জানা যায়। সুতরাং প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি তোমরা বুঝতে পেরেছো? আর কোনো কিছু প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন আছে কি? না ম্যাম। বোঝা গেছে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব? বুঝি না। কোশ্চেন থাকলে কোশ্চেন করো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো। ম্যাম শিলাটা মূলত কি? শিলা বোঝো নাই? আচ্ছা আমি বলছি। শিলা হচ্ছে কিছু মৌলিক পদার্থ। পৃথিবীতে 105টি মৌলিক পদার্থ আছে। এই মৌলিক পদার্থ গুলো এই মৌলিক পদার্থগুলো মিলে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সৃষ্টি হয়। মৌলিক পদার্থগুলো খনিজ পদার্থের সৃষ্টি করে, আবার এক বা একাধিক খনিজ পদার্থ মিলে তোমার শিলা সৃষ্টি করে। এখন শিলা যেমন এই যে তোমরা মার্বেল, স্লেট এগুলো তোমরা দেখেছো, কয়লা, এগুলো হচ্ছে কি খনিজ। কয়লা হচ্ছে খনিজ পদার্থ। কয়লাকে যখন অনেক পোড়ানো হয় তখন সেটা মার্বেলে পরিণত হয়, তখন সেটা শিলাতে রূপান্তরিত হয়। আবার তোমার চুনা পাথর, সেটা খনিজ পদার্থ, কিন্তু চুনা পাথরটাকে যখন আবার অনেক বেশি পোড়ানো হয় তখন সেটা তখন সেটা শিলায় রূপান্তরিত হয়। চুনা পাথর, চুনা পাথরটা আসে হলো ক্যালসিয়াম থেকে। ক্যালসিয়াম হলো খনিজ পদার্থ, আর ক্যালসিয়াম হচ্ছে খনিজ পদার্থ। এইটা যখন ক্যালসিয়ামটা চেঞ্জ হয়ে যখন তোমার বিভিন্ন খনিজ পদার্থের সাথে মিলে এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে হয় খনিজ, আর এক বা একাধিক খনিজ পদার্থ মিলে হয় তোমার শিলা। এখন তোমরা পরে পড়বে কত খনিজ পদার্থ আছে, কতগুলো খনিজের ক্লাসিফিকেশন পড়বে, তারপর খনিজের ক্লাসিফিকেশন পড়বে, আবার শিলার ক্লাসিফিকেশন পড়বে, আলাদা আলাদা ভাবে বৈশিষ্ট্যগুলো, সেটা তোমরা পরে অবশ্যই তোমরা পড়ানো হবে তোমাদেরকে, আলাদা একটা চ্যাপ্টারই আছে। তো এখন বর্তমানে হচ্ছে আমরা শুধু জানবো যে তোমার কি কি পদার্থ, আমরা আমাদের বিষয়বস্তুটা প্রাকৃতিক ভূগোলের কি বিষয়বস্তুটা আছে সেটা শুধু আমরা এখন জেনে নিব। বিষয়বস্তু তোমাদের যদি বলা হয় প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব আলোচনা করো, তাহলে তোমাদেরকে সেই গুরুত্বগুলো লিখতে হবে। প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব যদি বলে তাহলে তোমাদেরকে লিখতে হবে প্রাকৃতিক ভূগোল। তোমাদের তো পার্সেন্টেজের অবস্থা অনেক খারাপ, এত কম কেন তোমরা? উপস্থিতি এত কম কেন? জি ম্যাম, মাত্র 13 জন। কেন এত কম হলে কিভাবে হবে? তোমরা তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছো জানি। তো এখন আমি তো প্রাকৃতিক ভূগোলের গুরুত্বটা আলোচনা করেছি আজকে। এখন তোমাদের আমি একটা উদ্দীপক দিব, উদ্দীপকটা তোমরা একটু দেখে নাও। তোমাদের সৃজনশীল কোশ্চেন পড়তে হবে এবং এমসিকিউ কোশ্চেন পড়তে হবে। আমার কিন্তু প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়টা আমি শেষ করেছি, এখন তোমাদের শেষ করার পালা। প্রথম অধ্যায় থেকে আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি পড়েছি, প্রাকৃতিক ভূগোলের পরিসর পড়েছি, বিষয়বস্তু এবং প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো আলোচনা হয়েছে, এবং আজকে আলোচনা করলাম প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব। তা এখন আমরা যেটা করব তোমার এখন আমরা একটা উদ্দীপক দিব, উদ্দীপক দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিব যে কিভাবে কিভাবে তোমরা কোশ্চেনের উত্তরটা লিখবে। এখন তোমরা যদি ক্লাসে না আসো
তাহলে কিভাবে তোমাদের শেখাবো? না আসলে কিন্তু হবে না। এখন স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। দেখো এই যে একটা গোলাকার একটা ছবি দেখতে পাচ্ছ, চিত্র দেখতে পাচ্ছ, এটা কি আসলে? এটা হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। আমরা যে পৃথিবীতে আছি, বসবাস করছি, এই পৃথিবীটাকে এরকম কাল্পনিক ভাবে এত গোলাকার কল্পনা করা হয়েছে। এটাকে যখন এরকম আপেলের মতো মাঝখান দিয়ে আমরা স্লাইড করব, তখন দেখা যায় উপরের অংশটুকু এক ধরনের পদার্থ দ্বারা গঠিত, আবার মাঝখানে এক ধরনের পদার্থ দ্বারা গঠিত এবং ভিতরে এক ধরনের পদার্থ দ্বারা গঠিত। আমরা কিন্তু আলোচনায় আমরা বলেছি যে ভূ অভ্যন্তরের গঠন কাঠামো আমরা এই জিওমর্ফোলজিতে জানতে পারি। ভূ অভ্যন্তরটা কিভাবে গঠিত হয়েছে সেটা আলোচনা কোথায় করব আমরা? জিওমর্ফোলজিতে। তো পৃথিবীর উপরের ভাগে যে অংশটুকু একটু দেখো, এই যে অশ্বমণ্ডল বা ভূত্বক, এটা হচ্ছে উপরের লেয়ারটা। এখানে সবচেয়ে হালকা পদার্থগুলো আছে। তারপরে আছে এর যে কম্পারেটিভলি যে কঠিন পদার্থ, এই গুরুমণ্ডল, এখানে আছে কম্পারেটিভলি কঠিন পদার্থ, এবং ভিতরে আছে সবচেয়ে কঠিন পদার্থ। তাহলে এই যে অশ্বমণ্ডলে আছে হালকা পদার্থ সবচেয়ে, যেমন এটাকে আমরা শিয়াল বলে থাকি। শিয়াল মানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। আর এই মাঝখানে হলো প্রোফেসিমা, ক্রোমিয়াম, ফেরাস, তারপর হচ্ছে তোমার সীমা মানে হলো সিলিকন, ম্যাগনেসিয়াম। কম্পারেটিভলি মানে উপরের লেয়ারের চেয়ে ভিতরের দিকে ভারী পদার্থগুলো জমা হয়েছে। আর সবচেয়ে ভিতরে আছে নিফি বলা হয়ে থাকে, নিকেল এবং ফেরাস। এই ভিতরে নিকেল এবং ফেরাস জমা আছে। তাহলে স্তরে স্তরে একটা কথা ছিল যে ঘনত্ব অনুসারে পদার্থগুলো স্তরে স্তরে সজ্জিত হয়েছে। সবচেয়ে ভিতরে ভারী পদার্থ, তারপরে কম্পারেটিভলি ভারী, তারপরে উপরের দিকে আরো সবচেয়ে কম ভারী যেটা, সে পদার্থটা উপরের দিকে আছে। আমরাও স্বভাবতভাবে, তুমি একটা গ্লাসে যদি এমন কিছু করো যে কিছু লোহার গুঁড়া, কিছু বালি, কিছু পানি যদি তুমি ইয়ে করো, তাহলে কি হবে? যদি এটাকে একটা মিশ্রণ তৈরি করে রেখে দাও, সবচেয়ে নিচে কোন পদার্থটা জমা হবে? সবচেয়ে নিচে কোন পদার্থ জমা হবে বলতে পারবে? সবচেয়ে নিচে জমা হবে কি? লোহার গুঁড়া, কারণ লোহা সবচেয়ে ভারী। তারপরে বালি জমা হবে। পানি সবার চেয়ে হালকা, সেটা আবার সবার উপরে থাকবে, অথবা কাঠের গুঁড়া যদি সবার উপরে থাকবে। তো পৃথিবীটাও যখন এরকম ভাবে ঠান্ডা হয়েছিল গ্যাসীয় অবস্থা থেকে, তখন ভিতরের দিকে ভারী পদার্থগুলো আস্তে আস্তে উপরের দিকে হালকা পদার্থগুলো জমা হয়েছে। তো বুঝতে পারলা যে পৃথিবীটা কিভাবে কেন এরকম করে ভিতরে কঠিন পদার্থ, উপরে হালকা পদার্থগুলো জমা হলো? বুঝে গেল নাকি বুঝতে পারো নাই? বুঝেছি মিস। তারপর আমরা ক্লাইমেটোলজিতে কি আলোচনা করব? ক্লাইমেটোলজিতে আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর নিয়ে, বায়ু প্রবাহ নিয়ে, বৃষ্টিপাত নিয়ে, এগুলো নিয়ে। এই যে বায়ুমণ্ডলের স্তরগুলো একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য। এই যে ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠের উপরে ট্রপোস্ফিয়ার, এই লেয়ারটা আছে। পৃথিবীর চারিদিকে বায়ু আছে। এই পৃথিবীর চারিদিকে যে 18 কিলোমিটার পর্যন্ত হলো ট্রপোস্ফিয়ার। তারপর হলো ওজোনোস্ফিয়ার বা মেসোস্ফিয়ার, 80 কিলোমিটার পর্যন্ত। তারপর আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার 640 কিলোমিটার পর্যন্ত। তারপর এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই যে বায়ুর স্তরগুলো আছে, এই সব বিষয় আমরা কোথায় জানি? ক্লাইমেটোলজি যখন পড়বো তখন আমরা এগুলো জানি। ঠিক আছে? তারপর যাই হোক, এই দুইটা কিন্তু আমি জাস্ট তোমাদের জানার জন্য, শেখার জন্য, শিখতে যেন সহজ হয় সেই জন্য তোমাদের বলা। তাই এখন এই উদ্দীপকটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? এই উদ্দীপকটা তোমাদের হোমওয়ার্ক। এই উদ্দীপকটা তোমরা ইয়ে করবে, সলভ করবে। দেখো উদ্দীপকটা আমি তোমাদের একটু পড়ে শোনাই। উদ্দীপকটা হচ্ছে, সাদমান সাহেব ক্লাসে বৃষ্টিপাত সংঘটনের কারণ হিসাবে পর্বতের অবস্থান সম্পর্কিত বিষয়টি আলোচনা করলেন। একজন স্যার ক্লাসে বৃষ্টিপাত সংঘটনের কারণ, বৃষ্টিপাত যে সংঘটিত হয় এর কারণ হিসাবে, বৃষ্টিপাত বিভিন্ন কারণে হয়ে থাকে,
কারণ হিসাবে উনি পর্বতের অবস্থান, পর্বত যেখানে ছিল এইটার সাথে বৃষ্টিপাতের একটা সম্পর্ক আছে, অবস্থান সম্পর্কিত বিষয়টি আলোচনা করে। এক ছাত্র ওই সময় পর্বত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্যার জানালেন এই বিষয়টি পরবর্তীতে প্রাকৃতিক ভূগোলের অন্য শাখায় আলোচনা করা হবে। উদ্দীপকটা একটু পড়ো তো, তোমরা সবাই পড়ো, যার যার মতো উদ্দীপকটা পড়ো, একটু বোঝার চেষ্টা করো, আমি কোশ্চেন করবো। হয়েছে পড়া? পড়েছো? জি ম্যাম। বুঝতে পেরেছো কিছু? বলো তো সাব্বির, বুঝতে পেরেছো? কি রূপক পড়েছো? কে পড়েছো? রূপক হ্যাঁ পড়েছি। কি বুঝতে পেরেছো বলো তো, উদ্দীপকটা একটু বুঝাও। এখানে টিচার মানে একটা পর্বতের অবস্থান আবহাওয়া সম্পর্কে আলোচনা করতেছিল, আর ছাত্র ওই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য স্যারকে বলল। গুড। সাব্বান সাহেব ক্লাসে বৃষ্টিপাত সংগঠনের কারণ আলোচনা করেছে। হ্যাঁ, পর্বতের অবস্থান নিয়ে সে আলোচনা করেছে, বৃষ্টিপাত নিয়ে, বৃষ্টিপাত কেন সংগঠিত হয় তার কারণ সম্পর্কে। তো কারণ আলোচনা করতে গিয়ে সে পাহাড়কে টেনে এনেছে, কিন্তু ওই সময় এক ছাত্র বলল পাহাড় সম্পর্কে বিস্তারিত, যে পাহাড় কেন সৃষ্টি হলো বা কিছু এরকম সে জানতে চায়। তখন স্যার কি বললো যে এই বিষয়টি পরবর্তীতে প্রাকৃতিক ভূগোলের অন্য শাখায় আলোচনা করা হবে। উনি বললো যে প্রাকৃতিক ভূগোলের অন্য একটি শাখায় এটা আলোচনা করা হবে। তো আমরা জানি প্রাকৃতিক ভূগোলের অনেকগুলো শাখা আছে। কয়টা শাখা আছে বলো তো দেখি, কয়টা শাখা আছে? আজকে তো আলোচনা করলাম, প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো আলোচনা করেছি না? বলো তো কয়টা শাখা আছে? দুটা। চারটা শাখা আলোচনা করেছি আমরা, চারটা শাখা। একটা ভূমিরূপবিদ্যা, আর একটা হচ্ছে জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা এবং বায়োজিওগ্রাফি বা জীবভূগোল। চারটা শাখা আমরা আলোচনা করেছি। তাহলে এইখানে তোমরা একটু খেয়াল করো, বৃষ্টিপাতের আলোচনাটা ভূগোলের কোন শাখায় হবে? ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল। তাহলে বৃষ্টিপাতটা কোন শাখায় আলোচনা হবে? জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যায় জলবায়ু সম্পর্কে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বিভিন্ন ধরনের ঝড়, হ্যাঁ, বিভিন্ন ধরনের বৃষ্টিপাত, এসব বিষয়গুলো আবহাওয়া সংগঠিত যে ব্যাপারগুলো, তারপর হলো তোমার জলবায়ু অঞ্চল, জলবায়ু, এইসব ব্যাপারগুলো আমরা আলোচনা করব কোথায়? জলবায়ু বিজ্ঞান। এ মনে থাকবে? জি ম্যাম। একটু বই কিনবে, পড়াশোনা করবে, তাইলে মনে থাকবে। হ্যাঁ, নতুন তো মনে থাকে, একটু একটু ঝামেলা তোমাদের তো, একটু পড়াশোনা করতে হবে অবশ্যই, বইটা কালেক্ট করে দিবে। আচ্ছা, তারপর তাহলে আর পর্বতের সম্পর্কে সে জানতে চাইলো। তো পর্বত আমরা কোন শাখায় আলোচনা করে থাকি? পর্বতটা আমরা কোন শাখায় আলোচনা করি বলো তো? পর্বত প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা আমরা করে থাকি? আমরা চারটা শাখার কথা বলেছি। একটা ভূমিরূপবিদ্যা, আরেকটা হচ্ছে প্রাকৃতিক জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, জীবমণ্ডল, জীবভূগোল। এখন বলো, পর্বত আলোচনা করব আমরা কোথায়? ভূমিরূপবিদ্যায়। ভূমিরূপের সাথে পাহাড়, পর্বত, এগুলো আমরা ভূমিরূপবিদ্যা আলোচনা করব। ঠিক আছে? বুঝা গেল?
তাহলে এখানে দেখো কোশ্চেন আছে ক, তোমাদের জ্ঞানের কোশ্চেন, প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দাও। এটা তোমরা প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞাটা নিশ্চয়ই তোমরা বইতে গেলেই পেয়ে যাবা, যে আমরা যে আবাস ভূমি পৃথিবী প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা হচ্ছে যে প্রাকৃতিক প্রবঞ্চগুলো নিয়ে ভূগোলের যে শাখা আলোচনা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর জোয়ার ভাটা প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? বলতো জোয়ার ভাটা কোথায় আলোচনা হয়? সমুদ্রবিদ্যায়। জোয়ার ভাটাটা কোথায় আলোচনা হবে? সমুদ্রবিদ্যা। কারণ সমুদ্রের ভিতরে সমুদ্রের সব, জোয়ার ভাটা, সমুদ্রের স্রোত, সমুদ্রের তলদেশ, এইসব। আর সালমান সাহেবের ক্লাসে আলোচিত শাখার গুরুত্ব ব্যাখ্যা করো। উনি আলোচনা করেছে কোনটা? ক্লাইমেটোলজি, তাই না? বৃষ্টিপাত মানে কি? বৃষ্টিপাত। ক্লাইমেটোলজি নিয়ে। তাহলে ক্লাইমেটোলজির আলোচনা, ক্লাইমেটোলজিতে যেসব ব্যাপারগুলো আলোচনা হয়, যেটা আমি আজকে তোমাদের আলোচনা করে দিয়েছি, এই ক্লাইমেটোলজির আলোচনাটা হচ্ছে তোমরা বলবে যে উদ্দীপকের সালমান সাহেব যে ক্লাসে যে শাখাটি নিয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে ক্লাইমেটোলজি অথবা জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত। সুতরাং জলবায়ু বিদ্যার গুরুত্ব দেওয়া হলো বলে ওই যে আমি যেগুলো ক্লাসে যে পয়েন্টগুলো দিয়েছি ওই পয়েন্টগুলো লিখে দিবা, ঠিক আছে? 3 নাম্বার চলে আসবে। আর উদ্দীপকে উল্লেখিত শাখা দুটি বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তাহলে এখানে দুটি শাখার কথা। প্রথম যে শাখাটা সেটা হচ্ছে ক্লাইমেটোলজি, আর সেকেন্ড যে শাখাটা সেটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। তো দুইটার ভিতরে কি পার্থক্য? ক্লাইমেটে আমরা কি আলোচনা করব? ক্লাইমেটে আলোচনা করব আবহাওয়া, জলবায়ু, আবহাওয়ার উপাদান, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে জলবায়ুর তোমার জলবায়ুর ক্লাসিফিকেশন, এসব বিষয় ক্লাইমেটোলজিতে, অর্থাৎ ভূমিরূপ জলবায়ু বিদ্যায়। আর সেকেন্ড যে শাখাটা সেই শাখাটা হচ্ছে তোমার কি? ভূমিরূপ বিদ্যায়। সেখানে পাহাড়, পর্বত, নদী, নদীর সাগর, নদীর উৎপত্তি, বিকাশ, এগুলো, পাহাড়, পর্বত, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি বিষয়। তো বুঝে গেল? Yes, miss. ক্লাসটা কি বুঝতে পেরেছো তোমরা? এইভাবে Yes, miss. তোমরা বই কালেক্ট করে এই উদ্দীপকটার উত্তরটা তোমরা সুন্দর করে লিখে শিখবে, ঠিক আছে? Yes, miss. তো আজকে তোমাদের প্রথম চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম। তো এটা সুন্দর করে তোমরা কমপ্লিট করে নিবে পড়াশোনা। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমি তোমাদের পরে আলোচনা করে দিব। হ্যাঁ, তো আজকে যে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম এর ভিতরে কিছু এমসিকিউ কোশ্চেন আছে। এমসিকিউ কোশ্চেন গুলো কি ধরনের হতে পারে আমি একটু ডিসকাস করে দিচ্ছি। তোমরা এমসিকিউ কোশ্চেন গুলো প্রতিটা চ্যাপ্টারটা প্রতিটাই সুন্দর করে খুব বুঝে বুঝে পড়বে যেন অ্যান্সার গুলো করতে পারো। যেমন তোমাদের যদি বলা হয় কোশ্চেন হতে পারে এই যে বৃষ্টিপাত আলোচনা হবে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায়, তখন সেখানে তোমার 4টি শাখায় দেওয়া আছে, মনে করো ভূমিরূপ বিদ্যা, তারপর হচ্ছে ক্লাইমেটোলজি, তারপর জীবভূগোল, সমুদ্রবিদ্যা। তাহলে বৃষ্টিপাত কোথায় আলোচনা করা হবে? অ্যান্সার দিতে পারবে না তোমরা? জলবায়ু। জলবায়ু বিদ্যা। গুড। আবার কোশ্চেন দেওয়া হলো, মনে করো
যে পাহাড় পর্বত বায়ুমণ্ডলের পাহাড় পর্বত প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হলো? পাহাড় পর্বত কোন শাখায় আলোচনা করা হলো? ভূমি। ভূমিরূপ বিদ্যা। হ্যাঁ, good। ভূমিরূপবিদ্যা, তাহলে ভূমিরূপ। এইভাবে হ্যাঁ, আবার মনে করো যে একটা উদ্দীপক দেওয়া হলো যে কেন্দ্রীয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কক্সবাজার বেড়াতে গেল। কক্সবাজার বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতে যখন হাঁটছিল, সমুদ্রের তরঙ্গ দেখে একবার দেখলো যখন হাঁটছিল সমুদ্র সৈকতে পানি ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল অনেক পানি এসে সমুদ্র সৈকতকে ভাসিয়ে দিল। তারা এই সমুদ্রের পানির বৈচিত্র্যতা দেখে তারা মুগ্ধ হলো। এখন যদি কোশ্চেন করা হয় সমুদ্রের এই যে পানির আচরণ এটা কি, এটা প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? জোয়ার ভাটা, সাগর বিদ্যা। হ্যাঁ, তোমরা বলবে যে এই যে সমুদ্রের পানির আচরণ এটা হচ্ছে জোয়ার এবং ভাটা। তো এইটা আমরা সমুদ্র বিদ্যায় আলোচনা করব। তো এরকম উদ্দীপক দেওয়া থাকবে, বলা হবে যে শাখায় কোন শাখায় আলোচনা করা হলো, এটা হলো তোমার অনুধাবনের প্রশ্ন। হ্যাঁ, আবার যদি বলা হয় যে উদ্দীপকে উল্লিখিত যে বিষয়টি গুরুত্ব আলোচনা করো, তখন কি করবে? তখন সমুদ্র বিদ্যার গুরুত্বটা তোমরা আলোচনা করবে। ঠিক আছে? আবার ভূমিকম্পের কথা বলা হলো। ভূমিকম্প, যে ভূমিকম্প তোমরা জানো ভূমিকম্প যে সংঘটিত হয়, কি কারণে সংঘটিত হয় সেটা আমরা পরে বলবো, কিন্তু যদি বলা হয় যে ভূমিকম্প প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়, তাহলে কি করবে? ভূমিকম্প কোথায় আলোচনা করা হয় বলো? ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যায়। তো এখানে এই যে প্রতিটা অধ্যায় প্রতিটা শাখা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এখানে তোমরা যদি একটু খেয়াল করো দেখবে যে প্রাকৃতিক ভূগোলের যে পরিসর সেখানেও কিন্তু আমরা এই 4টা প্রধান শাখা নিয়ে আলোচনা করেছি। আবার যদি বলা হয় প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, সেখানেও কিন্তু এই 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আবার আজকে যেটা আমরা আলোচনা করছি প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব, সেটাও কিন্তু আমরা এই 4টা বিষয় নিয়ে আলোচনা করছি। তো এই ব্যাপারগুলো আর যদি বলা হয় প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখার উপাদানগুলো আলোচনা করা, তখন ব্যাপারটা একটু আলাদা, উপাদানগুলো আলাদা আলাদা হবে। যেমন যদি বলা হয় জিওমর্ফোলজি অথবা ভূমিরূপ বিদ্যার উপাদানগুলো আলোচনা করো, তাহলে কিভাবে আলোচনা করবে? উপাদান বা ভূমিরূপ বিদ্যার উপাদান, তখন আমাদের খেয়াল করতে হবে যে কি কি বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। ভূমিরূপ বিদ্যায় আমরা কি বিষয়গুলো উপাদান উপাদান বলতে এখানে যেমন পাহাড় পর্বত নিয়ে আমরা আলোচনা করি ভূমিরূপ বিদ্যায়, পৃথিবীর জন্ম নিয়ে আমরা আলোচনা করি, তারপর পৃথিবীর যে ভূমিরূপ গুলো সৃষ্টি হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, কোথায় পাহাড়, কোথায় মালভূমি, কোথায় সমভূমি, আবার ভূ আলোড়ন নিয়ে সৃষ্টি হচ্ছে, আগ্নেয়গিরি কোথায় হচ্ছে, ভূমিকম্প কোথায় হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। তাহলে এই উপাদানগুলো আমাদের আলাদাভাবে বলতে হবে যে আমরা উপাদানগুলো এভাবে করে আমরা ভূমিরূপ বিদ্যা, যদি বলা হয় আগ্নেয়গিরি প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা হয়, তাহলে কি বলবে? আগ্নেয়গিরি প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? আগ্নেয়গিরি কোথায় আলোচিত হয়? ভূমিরূপ। হ্যাঁ, ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যায়। ভূমিকম্প কোথায় হয়? ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা। তাহলে এই যে পৃথিবীর উপরিভাগ বা পৃষ্ঠভাগ এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব সেগুলো ভূমিরূপ বিদ্যার আওতাভুক্ত। তো এই পরিবর্তনটা পৃথিবী যে পরিবর্তন হচ্ছে ভূপৃষ্ঠটা, এটা বিভিন্ন ভাবে পরিবর্তিত হচ্ছে, যা বিভিন্ন ধোঁয়া আলোড়নের মাধ্যমে পরিবর্তিত হচ্ছে, যেমন ভূমিকম্পের মাধ্যমেও পৃথিবীর পৃষ্ঠভাগ পরিবর্তিত হচ্ছে, আবার ধোঁয়া আলোড়নের তোমার আগ্নেয়গিরির মাধ্যমে হচ্ছে, বিচরণী ভবনের মাধ্যমে হচ্ছে। তো
তো এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব সবই ভূমিরূপ বিদ্যা। তাহলে আমরা এভাবে করি, আমরা তোমার প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখাগুলো ডিটেলস আমরা পড়ে নেব। তাহলে অ্যান্সার যেভাবে হোক না কেন, উদ্দীপক যেটা আমি দিলাম সেটা তোমরা সুন্দর করে সলভ করবে। আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করবো কে কে লিখেছো, বা আমার ইমেল নাম্বার দিয়ে দিব, তোমরা সেন্ড করে দেবে। ঠিক আছে? আর ক্লাসে সবাই আসবে, ক্লাসে এরকম অ্যাবসেন্ট থাকতে তো হবে না। তাহলে আমি যে পরবর্তী আজকে যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা তো আপনারা পেলো না, যারা না আসলো ওরা পিছিয়ে যাবে। বুঝতে পারছো? যদি কেউ এ প্লাস পেতে চাও, জিওগ্রাফিতে রেগুলার ক্লাসে আসবে। জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল আছে 50 নাম্বার। তোমরা যদি রেগুলার ক্লাস করো 50 নাম্বার তোমরা পেয়ে যাবা, আর এদিকে 150 তে তোমরা পরীক্ষা দিবে। আর সৃজনশীল আমরা এরকম ভাবে পড়িয়ে দেই, যদি তোমরা ক্লাসে আসো তোমরা 50 তে 50 পাবে। আর এমসিকিউটাও ছোট ছোট করে ওইভাবে যদি আমরা অনেক উদ্দীপক দিয়ে দেই, এমসিকিউ কোশ্চেন সাপ্লাই করে দেই, এভাবে যদি তোমরা রেগুলার স্টাডি করো, ইনশাআল্লাহ ক্লাস পাবে। তো আশা করব তোমরা রেগুলার ক্লাসে আসবে। যারা বন্ধুরা আসে নাই, ক্লাসে আসতে বলবে, অবশ্যই যেন আসে। আর পরীক্ষা আমরা যা নেব আস্তে আস্তে করে তোমরা রেডি হয়ে যাবে ভালো একজন স্টুডেন্ট হিসেবে। তো তোমরা যারা আসছো তোমাদের মেনি মেনি থ্যাঙ্কস। তোমাদের সকলকে আবার ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করছি। আগামী ক্লাসে আসার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। কারোর বোঝার যদি বাকি থাকে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।